তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি যে ভিডিওটা আজকে করছি সেই ভিডিওটা হচ্ছে ওয়ারিশ সম্পত্তি মৌখিকভাবে আপনারা বন্টন করে নিতে পারবেন কি না। হ্যাঁ, অবশ্যই আপনারা এই জমিটা মৌখিকভাবে আপনারা যারা ওয়ারিশ রয়েছেন সমস্ত ওয়ারিশগুলান বসে যদি আপনারা বন্টন করে নেন তাহলে নেওয়া যাবে, কিন্তু এখানে কিছু কিছু কারণ রয়েছে। সেটাই হচ্ছে কি যে আপনার জমি আপনি আজকের দিনে বসে মৌখিকভাবে আপনারা বন্টন করে নিলেন, বেশ ভালো কথা, কিন্তু আজ বাদে কাল, কাল বাদে পরশু আপনাদের যে ওয়ারিশগুলান আছে তার মধ্য থেকে যদি যারা যারা সহকারে বসে আপনারা মৌখিকভাবে সম্পত্তি বাপের অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনার বাবার সম্পত্তির আপনি যখন পাচ্ছেন তখন কিন্তু আপনারা ওয়ারিশ হয়েছেন, অর্থাৎ আপনার বাবা নেই, যার ফলে আপনার ভাই বোন মা যারা যারা আছে জীবিত তারা কিন্তু ওই সম্পত্তি যতটুকুই থাক না, 100 বিঘা থাক, 200 বিঘা থাক, 30 বিঘা থাক, সবাই কিন্তু শ্রেণীভেদে যায় যার যতটুকু অংশ সেই হিসাবে কিন্তু আপনারা বন্টন করে নিতে পারেন। কিন্তু মৌখিকভাবে আপনারা বন্টন করে নিলে ওইটা কিন্তু সরকারি নিয়মকানুন অনুযায়ী বাধ্যবাধকতার মাধ্যমে দেখা যাবে যে আপনারা তখন ওইটা ভাগ করে নিলেও কিন্তু আইনগত দিক থেকে আপনারা পরবর্তীতে যদি আপনার কোনো ওয়ারিশ ওই জমিনের উপরে কোনো বাটোয়ারা কেস দিয়ে থাকে তাহলে পরে আপনার কিন্তু ওই সম্পত্তিটা মৌখিকভাবে টিকবে না। কেননা আপনার মৌখিকভাবে যদিও নিয়েছেন কিন্তু তারপরে কিন্তু আপনাদের ওটা টেকার সম্ভাবনা নেই, কেননা আপনার ওই মৌখিকের কোনো দাম নেই। আপনারা যদি এই যৌথভাবে যতগুলো ওয়ারিশ রয়েছেন একত্রিতভাবে, যৌথ বলতে একত্রিতভাবে যদি আপনারা সবাই মিলে ভূমি কমিশন অর্থাৎ এসি ল্যান্ড মহোদয়ের নিকটে যদি আপনারা প্রেয়ার দেন যে আমার 3 জন ভাই 3 জন বোন রয়েছে, আমাদের সম্পত্তি 30 বিঘা বা 40 বিঘা, তখন আপনি এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে আপনাকে এসি ল্যান্ডে আপনার এই জিনিসটা বন্টননামা করে দিতে পারবে। করে দিতে পারলে তখন কিন্তু একটা আপনার সরকারের অর্থাৎ এসিল্যান্ড, উনি এসিল্যান্ড মহোদয়, উনি বিসিএস ক্যাডার এবং উনি ভূমি কমিশনার, তখন কিন্তু আপনাদের এই জিনিসটা কার্যকারিতা হবে। আর যদি আপনারা মৌখিকভাবে বন্টন করে নেন অদূর ভবিষ্যতে দেখা যাবে যে আপনারা একটা জমি বিক্রয় করেছেন, সেই জমিটা আমার ওখানে আপনারও পান 10 শতক, আমি বই 10 শতক, বোনের অভাবে 2 বোন মিলি 10 শতক বা 1 বোনের 5 শতক, দেখা যাচ্ছে সেই জমিটা কিছুদিন পর 1% জমির মূল্য 10, 20, 30, 40, 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা হয়ে থাকতে পারে। তখন কিন্তু যে লোক ক্রয় করে নিবে সেই লোক মহাবিপদে পড়বে। আর যদি মনে করেন যে আপনারা যৌথভাবে আপনারা দলিল করে নিয়েছেন বন্টননামার সুষ্ঠুভাবে সরকারি নিয়মকানুন অনুযায়ী, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু ওই জমিটার দাম আপনার কাছেও থাক বা আপনি বিক্রি করেন, আপনার যারা বাকি ওয়ারিশ আছে তারা যদি ওখানে যা আবদার করে বা কোনো বাটোয়ারা কেস দেয়, আইনগত দিক থেকে বিধি অনুযায়ী নীতিমালা অনুযায়ী তারা কিন্তু ওখানে আর টিকবে না। কেননা আপনাকে জাজ সাহেব এক কথায় রায় দিয়ে দেবে আপনার পেপারসগুলো যেগুলো আছে আপনার বাবার সম্পত্তির, এই সম্পত্তির পেপারসগুলো অনুযায়ী যতগুলো আপনার ওয়ারিশ রয়েছেন ওই ওয়ারিশ সার্টিফিকেট তো হয়তো চেয়ারম্যান নিকট থেকে দেবেন। দেওয়ার পরে কিন্তু অবজার্ভ করে দেখবে যে আপনারা সবাই মিলে যৌথভাবে এই জমিটা বাটোয়ারা অর্থাৎ বাটোয়ারা যৌথভাবে আপনারা সম্পত্তিটা আপনারা বন্টননামার দলিল করে অলরেডি নিয়েছেন। তখন কিন্তু আপনার যদিও জমিটা আপনারও নিজেদের কাছেও থেকে থাকে, আপনি বিক্রিও না করেন, জমিটার দাম যদি 10 শতকের দাম 10 কোটি টাকা হয়ে থাকে, তারপরেও আপনার ওখান থেকে কেউ আইনগত দিক থেকে কোনো অবস্থাতে আপনি একদম 100% স্টিল নাও আপনি থাকবেন, আপনাকে কেউই কিছু করতে পারবে না। ওরা যখনই উকিল বুঝবে তখনই বলবে, উকিল অভিজ্ঞ উকিলের কাছেও যদি যায়, যদি বন্টননামার দলিল দেখায়, তারপরে আপনারা কেস করতে পারেন, কিন্তু কেসে আপনাদের ফলপ্রসূ আসবে না। অর্থাৎ আইনগত দিক থেকে যার কাছে আপনারা বিক্রি করেছেন, যেহেতু বন্টননামার দলিল আপনারা সবাই মিলে যৌথভাবে আপনারা এটা দলিল করে দিয়েছেন, অতএব এই জমি আপনার যে ভাইকে দিয়েছেন, আপনারা যেটা নিয়েছেন আপনাদের জমি নিয়ে তো সে গিয়ে যাও, সে কোনো ধরনেরই জোর খাটিয়াও কোনো কাজ হবে না। তাই এই বন্টননামার দলিলটা প্রশ্ন ওঠে ওই সময় যখন আপনার পূর্বপুরুষ মারা যায়, তখন কিন্তু উনি অভাবে আপনারা এই যে পৈতৃক সম্পত্তি বা আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আপনার বাপের বাপ মারা গেছে, তারপরে আপনার বাবা মারা গিয়েছে, যখন আপনার বাবা মারা যাবে তখন কিন্তু আপনারা ওই সম্পত্তির মালিক
হয়ে যান, কেননা সে পৃথিবীতে নাই। অতএব আপনার বাবা অভাবে আপনার যতগুলো ওয়ারিশ আছে ওই ওয়ারিশ সমপরিমাণে ওখানে যার যতটুকু অংশীদারিত্ব হিসাবে যতটুকু পায় সেই রেশিও অনুযায়ী কিন্তু ভাগ হয়ে যাবে। তখন কিন্তু আপনারা সবাই মিলে বসে আপোষ নামা যদি সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা রেজিস্ট্রি অফিসে গিয়ে বন্টন নামার দলিল আপনারা সঠিকভাবে দাগ খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বিআরএস খতিয়ান দিয়া আপনারা সুন্দরভাবে বন্টন করে যার যার জমি যতটুকু আপনারা পান অংশসূত্রে দলিল করে নেন, সবচেয়ে বেশি ভালো হবে। তা নাহলে কিন্তু এই জমিটা যদি অন্যতরে আপনার একটা কোনো প্রয়োজনও হয়, টাকার প্রয়োজন হয়, আপনার অর্থের প্রয়োজন হচ্ছে, আপনার একটা ছেলে অসুস্থ, আপনি জমিটা বিক্রি করতে যাচ্ছেন, অথচ আপনি কিন্তু জমি আপনার ভোগ দখলেই খাচ্ছেন। ওই যে ব্যক্তির কাছে নিতে যাচ্ছেন সে ব্যক্তি যদি বলে যে না আপনাদের এই জমি আমি ওইভাবে নেব না, হ্যাঁ নিতে পারবে। আপনারা যদি ওয়ারিশ 6 জন থেকে থাকেন, 6 জনে যদি ওইখানে আপনারা তাকে দলিল করে দিয়ে দেন, তাহলে এখানে কিন্তু আর কোনো ওয়ারিশ, এখান থেকে কিন্তু কোনো কর্তন হলো না, সবাই মিলে দিলে পরে তখন কিন্তু আর কোনো কথাই থাকবে না। তাই আপনাদের এই বন্টননামার দলিলটা অবশ্যই অবশ্যই যখন আপনার বাবা মারা যাবে তখন আপনারা ওই সম্পত্তিতে আপনার ওয়ারিশ হিসেবে আপনারা বেষ্টিত হয়ে যাবেন এবং আপনারা তখন এই দলিলটা করে নেবেন। নিলে পরে তাহলে পরে আপনারা ওই জমি আপনাদের কংক্রিট হয়ে গেলে তখন আর কোনো দিন কেউ কোনো কথা বললেও সেটা কার্যকারিতা হবে না, কেননা আপনারা যেহেতু সরকারি পর্যায়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা জমিনটা রেজিস্ট্রি করেছেন এবং সুন্দরভাবে যার যতটুকু জমি দাগ খতিয়ান প্লট নাম্বার উল্লেখ করে দিয়ে আপনারা সেখানে ভোগ দখলে ভোগ করে খাবেন, তাতে কোনো আর সন্দেহ নেই। কেউ কিছু বললেও ওটা কার্যকারিতা হবে না, তখন তারাও বুঝবে যে না যেখানে দলিল হয়ে গেছে সেই মরিচিকার পিছনে দৌড়িয়ে কোনো লাভ হবে না, আইন আদালতে কাগজে কথা বলবে। তাই আপনাদের কাছে আমি যে ভিডিওটা করলাম এই ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা লিখিতভাবে আপনার মেসেজও আমার কাছে পাঠাইতে পারেন। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।